সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ওমর ফারুক। ধন্যবাদ। ভালো আছি। মানে এই যে আমরা ভালো আছি বলি, মানে এটা খুব সঙ্গতভাবেই মুখ থেকে উচ্চারিত হয়, কিন্তু সময়টা এমন একটা যাচ্ছে যে ভালো আছি বলতেও খুব বুকের ভেতরটা খুব কষ্টে মুচড়ে ওঠে সব পরিস্থিতি দেখে। সবকিছু আর কি আমাদের একটা অভ্যাসবশত কারণে হয়ে যায়, যেমন হসপিটালেও জিজ্ঞেস করি কেমন আছেন, ভালো আছি, কিন্তু ভেতরটা যে কতটা মুচড়ে যায় সেটাই। একটু পত্রপত্রিকার কয়েকটা শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই। প্রথম আলোর শিরোনাম, বিচার বিভাগীয় তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ঢাকায় গ্রেপ্তার ৮৭% রাজনৈতিক পরিচয় নেই, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল, নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। দৈনিক যুগান্তর, নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, ৫,০০০ কোটি টাকা ঋণ চায় বিকেএমইএ। অভিভাবকদের দাঁড়াতে দেয়নি পুলিশ, ঢামেকের সামনে প্রতিবাদ। দৈনিক সমকাল, কত মানুষ নিহত এখনো অজানা, নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হচ্ছে জামাত। কালের কণ্ঠের শিরোনাম, যে কোনো সময় জামাত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ, তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে, আহতদের দেখতে সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাক, জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ, বিচার বিভাগীয় তদন্তে বিদেশি প্রযুক্তি সহায়তা নেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, এত মৃত্যু দুঃখজনক, হাইকোর্ট, জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে আজ, জাতিসংঘের তদন্তের আহ্বানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। মানব জমিন, রক্তলাল প্রতিবাদ দেশ জুড়ে, মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। যায় দিন, কোন পথে হাঁটবে জামায়াত, কোন প্রক্রিয়ায় জামায়াত নিষিদ্ধ হবে সিদ্ধান্ত আজ, শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ফেসবুক প্রোফাইলে লাল ফ্রেম। সময়ের আলো, সাপে বর দুর্নীতিবাজদের, জাতিসংঘ সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। ঢাকায় 53 হত্যা মামলা, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা। খবরের কাগজ, 7 কারণে জামায়াত নিষিদ্ধ, মৃত্যু দুঃখজনক, আমরা লজ্জিত, শুনানিতে হাইকোর্ট। দেশ রূপান্তর, শোকে ক্ষোভের বহু রং, জামায়াত নিষিদ্ধ হতে পারে আজই। দৈনিক জনকণ্ঠ, আজই নিষিদ্ধ জামায়াত, জামায়াত নিষিদ্ধ হচ্ছে চতুর্থবার, সহিংসতায় নিহতের স্মরণে দেশ জুড়ে শোক পালিত। ওমর ফারুক, আপনি শিরোনাম শুনলেন যে আমি শুরুতেই যেটা বলছিলাম যে একটা অস্থির সময় আমরা অতিক্রম করছি। আজকের প্রধান শিরোনাম, নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার দাবি বহুদিনের, যুদ্ধাপরাধ ছাড়াও দলটি মুক্তিযুদ্ধে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল, আইনমন্ত্রী বলেছেন। মির্জা ফখরুল বলেছেন জনদৃষ্টি সরাতেই নিষিদ্ধের উদ্যোগ। একটি পত্রিকার শিরোনাম, এবার নিয়ে চতুর্থবার নিষিদ্ধ হচ্ছে জামায়াত। ধন্যবাদ রাজা ভাই। জামাত ইসলামী এবং এই জামাতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আর এর বিরুদ্ধে দীর্ঘদিন যাবতীয় অভিযোগ ছিল, এবং এটি একটি রাজনৈতিক দল হিসাবে যতটা শক্তি অর্জন করার কথা ছিল, মানুষের জনপ্রিয়তা পাওয়ার কথা ছিল, সেটা তারা পায়নি। মানে জনকল্যাণে কারণ অতীতে যে সময়ে তারা এককভাবে নির্বাচন করতে গেছে, তারা কিন্তু সামান্য 1-2টা সিট হয়তো তারা পেয়েছে। তারা এই দীর্ঘ 50 বছরে মুক্তিযুদ্ধের পরে তারা অন্যের উপর ভর করে এগিয়ে গেছে, কিন্তু রাজনীতি করে গেছে, কিন্তু এগোতে পারেনি, তাদের সমর্থন বাড়েনি। এটা হলো তাদের সবচেয়ে ব্যর্থতা। এই জামাত মুক্তিযুদ্ধের সময় যে নৃশংস আচরণ করেছে দেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তেমন ভারত বিভাজনের সময়ও কিন্তু তারা বিরোধিতা করেছিলেন, ভারত বিভাজনের সময় বিরোধিতা করেছিলেন। মানে প্রত্যেকটা সময়ে যে স্রোতের প্রতিকূলে সাধারণ মানুষের বৃহৎ সংখ্যক মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধেই তাদের একটা অবস্থান ছিল।
আমরা ছাত্র আন্দোলনের সময়ও দেখেছি, বিভিন্ন সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও আমরা যারা প্রগতিশীলতার দিকে আমরা রাজনীতি করতাম বা আমরা আন্দোলন করতাম, তখন কিন্তু এই শিবির কিন্তু ছিল অন্য রকমের। জামাত শিবির মানুষের রক কাটা, মানুষকে হত্যা করা, ছাত্রদের হত্যা করা, এই ধরনের আচরণ করেছে। এই আচরণের কারণে কিন্তু শিবির একটা আতঙ্কের সংগঠন হিসাবে সবসময় রয়ে গেছে। জামাতও একটা আতঙ্কের সংগঠন হিসাবে রয়ে গেছে, আগে হতে পারেনি। তারপরে দেখেন যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি যখনই জঙ্গিরা ধরা পড়ে, তাদের খোঁজ নিতে গেলে দেখা যায় যে কোনো না কোনো সময় তারা জামাতের সাথে জড়িত ছিল। জামাতের থেকেই তাদের উত্থান, জামাতের থেকেই তাদের নতুন দল গঠন। আপনি যেটা বলতে চাচ্ছেন, শিক্ষাটা ওখান থেকে নেওয়া, শিক্ষাটা ওখান থেকে নেয়, সবসময় ওখান থেকে নেয়। আপনি আজকে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত আছে, এরা ভিন্ন ভিন্ন নামে আছে। আপনি দেখবেন এদের যদি আপনি খোঁজ নেন, তাদের উত্থান কোথা থেকে, প্রথম তারা কোথা থেকে শিক্ষা নিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় দেখেন যে ছাত্র শক্তি নামে একটা সংগঠন আছে, তো ছাত্র শক্তিরও একটা প্রিভিয়াস, তারও একটা শক্তি আছে, ব্যাকগ্রাউন্ডে তারও একটা শক্তি আছে। এরকমভাবে মনে করেন জামাতে ইসলামী এই যে এর আগেও কয়েকবার আপনাদের বললেন 4 বার নিষিদ্ধ হয়েছে। তো একটা সমস্যা হয়ে গেছে যে নিষিদ্ধ হওয়ার পরে তারা কোথায় যাবে, তাদের পরবর্তী অবস্থানটা কারণ না কারো জায়গায় তারা মিশে থাকবে। ইয়ের পরও, মুক্তিযুদ্ধের পরও যখন নিষিদ্ধ হয়েছে বা বারবার যখন নিষিদ্ধ হয়েছে, তারা কারো না কারোর সাথে মিশে গেছে। মিশে যাওয়ার পরে কিন্তু তারা একটা সুবিধা পায় সহিংসতা করার, মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং প্রগতিশীল মানুষের বিরুদ্ধে। প্রগতিশীল মানুষগুলোকে যে বিভিন্নভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অতীতে, দেখেন বহু বুদ্ধিজীবীদেরকে উপরে। আপনার বাংলা একাডেমিতে আমার মনে আছে যে বাংলা একাডেমিতে কয়েকজনের উপরে হুমায়ুন আজাদ, তারপরে এই যে কয়েকজন ব্লগারের উপরে হামলা হয়েছে। এগুলো বিভিন্ন নামে, দীপন, তারপরে কিরায়, ওই যে আমেরিকায় থাকতো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে, হ্যাঁ, তারপর এরকম অনেককেই হত্যা করা হয়েছে। এটা হলো কি, জামাতকে আপনি নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের প্রগতিশীল রাজনীতিগুলি, 14 দলের সিদ্ধান্ত, সেই যে এটা ঠিকই আছে সিদ্ধান্ত, বা এটা কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এরা কোথায় যায়। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক এই সময়ে একটি পত্রিকা দেশ রূপান্তর যেটা রিপোর্ট করেছে কয়েকজনের মন্তব্য নিয়ে, যেমন সময় অনুকূল কিনা সেটাই প্রশ্ন। আওয়ামী লীগের বরাত দিয়ে বলছেন, কেন এতদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, এখন কেন বিএনপির বরাত দিয়ে মির্জা ফখরুলের বক্তব্য তুলে ধরা হয়েছে, এবং এক দল আরেক দলকে নিষিদ্ধ করতে পারে না, এটা জামাতের বক্তব্য তুলে ধরা হয়েছে। না, এটা তো দল নিষিদ্ধ করছে না, জামাত বলছে যে নির্বাহী আদেশে সরকার করছে, রাষ্ট্র নিষিদ্ধ করছে। তো সুতরাং এটা এখানে দোপে টিকবে না, এটা হচ্ছে না। আওয়ামী লীগ তো আর জামাতে নিষিদ্ধ করছে না, বা 14 দলের তারা সিদ্ধান্ত নিয়ে সরকারকে বলছে, সরকার সিদ্ধান্ত নিতে। অনেক ধন্যবাদ। এই যে গত কয়েকদিন ধরে এই নৃশংস ঘটনার পরে যে গ্রেফতার প্রক্রিয়াটা চলছে, আজকের পত্রিকায় ঢাকায় গ্রেফতার 87% রাজনৈতিক কোনো পরিচয় নেই, প্রথম আলো শিরোনাম করেছে। সমকাল শিরোনাম করেছে কত মানুষ নিহত এখনো অজানা, এবং আরেকটি পত্রিকার শিরোনাম করেছে নিরপরাধ মানুষ গ্রেপ্তার হচ্ছে, অভিভাবকরা পথে নেমেছেন, বিক্ষুব্ধ নাগরিক সমাজও পথে নেমেছে। তাহলে কি বাস্তবতা? এখানে বিভিন্ন ধরনের ঘটনা আছে, কিছু তো আছে অবশ্যই সত্য ঘটনা যা লেখা হয়েছে, যে কিছু নিরপরাধ মানুষ গ্রেপ্তার হচ্ছে, তাদেরকে এটা হওয়ারও একটা আছে, কারণ আছে। যে ধরেন আমি দাঁড়ায় আছি, আমার পাশ দিয়ে যদি একজন অপরাধী চলে যায়, হয়তো দূরের থেকে পুলিশ দেখে নেই, খেয়াল করে নেই, মনে করছে যে আমি ওই লোক, আর দেশে আমাকে ধরে নিয়ে গেল, আমি নিরাপরাধ। এরকমভাবে কিছু না কিছু এই ধরনের ঘটনায় ঘটে। সেই ক্ষেত্রে পুলিশকে আরো সতর্ক থাকতে হবে, পুলিশকে ভালোভাবে সতর্কতার কথা বললেন। হ্যাঁ, আমরা কয়েকদিন আগে একজন কিশোরের কোমরে দড়ি বাঁধা অবস্থায় দেখলাম, সেখানে নিয়ে অনেক আলোচনা হলো। আজকেও একজন কিশোরের কোমরে দড়ি বেঁধে নিয়ে আদালতে তোলা হচ্ছে, সেই ছবিটাও আজকে ছাপা হয়েছে। তাহলে আমরা এই যে সচেতনতার জায়গা থেকে বারবার বলছি যে এটা তো নানা ধরনের প্রশ্নবিদ্ধ হয় না? হ্যাঁ, কিশোরকে তো কোমরে দড়ি দেওয়ার প্রয়োজন ছিল না, কিশোরকে হাঁটায় নিয়ে যাওয়া
যথেষ্ট ছিল, এবং তার পুলিশ কিশোর আছে, সংশোধনী আদালত আছে। আদালত আছে, সবকিছু আছে, মানে এগুলি অতিরঞ্জন। হ্যাঁ, এই অতিরঞ্জনের কারণে কিন্তু অনেক ঘটনা ঘটে যায়। যে দেখলাম যে কিশোরের নিয়ে যাচ্ছে, তার পিতা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো এইগুলি কাঙ্ক্ষিত না, এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত না, এবং এগুলি বারবার যারা এই ধরনের অতিরঞ্জন ঘটায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ সমাজকে তারা ভুল বার্তা দিচ্ছে, সরকারের বিরুদ্ধে ভুল বার্তা দিচ্ছে এই যারা এগুলি করতেছে। এখানেও অনেক অনেক না, ধরেন বাড়াবাড়ি করেছে। এই ছবিটাই যে প্রতিবাদের স্পৃহাটা তৈরি করে, সেটার জন্য তো সরকার দায়ী না। না, সরকার দায়ী না, কিন্তু যারা করছে তারা তো সরকারের উপরে এটা বর্তায় দিচ্ছে, সরকারের মধ্যে, সরকারের উচ্চ পর্যায় থেকে বা সরকারের কোনো পর্যায় থেকে তো এই নির্দেশ নাই, কিন্তু এইগুলি কাজ করে এটা এটা এক ধরনের ধরেন সেবরাজ হইতে পারে, আমি মনে করি হইতে পারে। এইগুলি কাজ করা উচিত না ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর একটি ছবি ছাপা হয়েছে আজকে, সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি গেছেন দেখতে আহতদের, এবং একটা শিশুর কপালে চুমু দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল এবং মানবতার মা বলেই তো তারে আমরা সবাই জানি। ব্যক্তিগতভাবে তিনি এতই মানুষের প্রতি, উনি তো বলেছেন যে একটা গুলি যেন ছাত্রদের গায়ে না লাগে, মানে বারবার উনি বলেছেন যে সর্বোচ্চ সংযম তিনি করতে বলেছেন। এবং এই যে যতটুকু হানাহানি হয়েছে উনি সত্যিকার অর্থে খুবই ব্যথিত। উনি ওই যে তাদের পরিবারদেরকে ডেকে এনে উনি তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, তাদেরকে আর্থিক সাহায্য সহায়তা দিয়েছেন, আরও দিবেন, তাদের প্রতি আরও দিবেন। তাহলে উনি নিজে তো পরিবার হারা মানুষ, তিনি তো তার তো যেভাবে নৃশংসভাবে তার পরিবারকে হত্যা করা হয়েছে, তার কারণে উনি কিন্তু একটা মানুষ অন্যায়ভাবে মারা গেলে বা কোনোভাবে তাকে হত্যা করা হলে উনি অনেক আবেগপ্রবণ, অনেক হয়ে যান, বা মানে তার মনের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয় যে তিনি মনে করেন যে সেই ৭৫ সালে 15ই আগস্ট যে অবস্থা তার হয়েছিল নিজের পরিবারে ঘটেছে, সেটা তিনি অনুভব করেন। তাই বলে তিনি কালকে ওই বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, তার তো একেবারে প্রতিটা হাসপাতালে যে প্রতিটা ইয়ের কাছে যাওয়ার কথা না, কিন্তু উনি এত ব্যথিত, উনি ওনার এই বেদনার মনোবেদনার কারণ থেকে কিন্তু তিনি বিভিন্ন রোগীর কাছে, বিভিন্ন আহতদের কাছে। ফারুক, আপনি একজন সাংবাদিক নেতা, আমাদের সাংবাদিকদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের একটি পেশাগত জায়গা থেকে। এই যে ডিবি হেফাজতে 6 আন্দোলনকারীকে ধরে নিয়ে যাওয়া হলো বা নানা ধরনের বিতর্ক হচ্ছে, হাইকোর্ট উষ্মা প্রকাশ করেছে এবং বলেছে এইভাবে করাটা ঠিক না। তো এই যে আমরা যে কাজগুলো করছি, হাইকোর্টের কালকে বক্তব্য নিশ্চয়ই আমরা সবাই শুনেছি, তো সেই জায়গা থেকে এটাও কি এক ধরনের অতিরঞ্জিত হচ্ছে নাকি এখানে আসলে এখানে মানে পুরোপুরি আমরা মন্তব্য করতে পারবো না। কারণ হচ্ছে কি যে এখন সময়টা, আপনি বললেন না যে সময়টা ভালো যাচ্ছে না, তো এখন এই যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের প্রতিও যদি কেউ কোনো অন্যায় আচরণ করে ফেলে, সেটাও কিন্তু আমাদের জন্য আরো খারাপ হবে। তো এখন তারা যদি বাইরে যেখানে থাকুক, তাদের কিন্তু মানে নিরাপত্তার বিষয়টা কিন্তু খুবই জরুরি। তারা ঘর থেকে বেরোলো, তার বাসায় থাকলো, ঘর থেকে বেরোলো, হঠাৎ করে কেউ একটা, তখন আবার হলো সরকার কি ব্যবস্থা নিছে, এটাও কিন্তু একটা বিষয়। আর একজন মানুষ যদি বলে যে ফোন করে বলে যে আমাকে রক্ষা করেন, এইটা হচ্ছে সংবিধানের 27 অনুচ্ছেদ, 31 অনুচ্ছেদ, এই অনুযায়ী তাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সরকারের। এখন আপনি তাদেরকে যদি, তারা তো অত্যন্ত সেন্সিটিভ পর্যায়ে আছে, এই ছাত্র নেতারা কিন্তু সবাই কিন্তু সেন্সিটিভ পর্যায়ে আছেন, তাদেরকে ভালোভাবে তাদের মা বা বাবার কাছে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, এটা দায়িত্ব দিবে, অবশ্যই দিবে তাদেরকে, কিন্তু তাদের নিরাপত্তাটা দরকার। কারণ তাদেরকে কোনো ক্ষতি করে আবার সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম বা যাই বলেন ধ্বংসকারী কোনো ধ্বংসযজ্ঞ আবার চালাইতে পারে। আমরা চাই যে এই ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে, তারা যারা অপরাধ করে নাই তাদেরকে তাদের বাপ মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু তারা যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়, সেটাই আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে ছোট্ট করে আপনার কাছে জানতে চাই। এই যে আমি কয়েকদিন ধরে আমার অতিথিকে এই প্রশ্নটাই জিজ্ঞেস করছি,
একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। এই যে এই ধরেন 7 দিন 10 দিন আগের বাংলাদেশ, বর্তমানের বাংলাদেশ সবকিছু মিলে এমন তো হওয়ার কথা ছিল না। এই যে তরুণ প্রজন্মের ভাষা, তারপরে এই কিশোরদের মনে যে আঘাতটা পড়লো, সবকিছু মিলিয়ে এই যে প্রজন্মের একটা ক্ষতি হচ্ছে, এদিকে আমরা ভাবছি? না, এটা তো আমাদের অবশ্যই ভাবতে হবে। আমরা এই এই যে সময়টা যাচ্ছে, এই সময়তে তরুণ প্রজন্মের বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। একদিকে তার একটা মানসিক আঘাত পাচ্ছে, সার্বিক পরিস্থিতিতে মানসিক আঘাত পাচ্ছে। আরেকটা হলো তাদের যে নিয়মিত পড়াশোনা, নিয়মিত জীবনযাপন সব কিছুর মধ্যেই একটা বড় ধরনের ছেদ পড়েছে। এই ছেদটা যদি আমরা দ্রুত শেষ না করি, এই যে তাহলে ভয়াবহ অবস্থাটা ক্ষতি হবে। ভয়াবহ ক্ষতি হয়ে যাবে, আরো ক্ষতি হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আমাদের প্রজন্মের কথা বললাম, আমরা আমাদের তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম যে যে ভয়াবহতা দেখে বড় হচ্ছে, এটার বোধ করি একটা সন্তোষজনক সমাধান দরকার। ওদের জন্যই তো আমাদের প্রিয় মাতৃভূমি, দেশটা তো তাদের জন্যই আমরা রেখে যাব। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।